সুজয় এখানে জানতে চাইবো যে আজকের এই বৈঠকে কারা কারা ছিলেন। শুভেন্দু অধিকারী ছিলেন, তুমি জানাচ্ছ, বিপ্লব দেব ছিলেন, দিলীপ ঘোষ বা তার লবির কেউ কি ছিলেন, শ্রমিক ভট্টাচার্যের দিকের লবির কেউ কি ছিলেন? না দেখো, একেবারেই যেহেতু পরিষদীয় দলের এটা বৈঠক এবং এই বৈঠক বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই এই বৈঠক কিন্তু করলেন। সেক্ষেত্রে তুমি নিশ্চয়ই জানো যে শুভেন্দু অধিকারীকে অনেকবারই বিপ্লব কুমার দেব তারা কিন্তু বিজেপি যেহেতু পরিষদীয় দল, বিধায়কদের বিষয়টা সেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখেন। সেক্ষেত্রে বিপ্লব কুমার দেব প্রত্যেকটা বিধায়কের কাজকর্ম নিয়ে, আমরা জানি যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লি থেকে একাধিক টিমকে পাঠায় এবং তারা বিভিন্ন বিষয়ে সার্ভে করে, সমীক্ষা করে, সেই বিষয়ে পূর্ণাঙ্গ ফিডব্যাক তিনি কিন্তু তুলে দেন শুভেন্দু অধিকারীর হাতে। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে বিপ্লব কুমার দেব তিনি বলেছিলেন যে তার দলের সমস্ত বিধায়ক বা বিজেপির পরিষদীয় দলের বিধায়কদের সঙ্গে তিনি নিজে স্বয়ং বৈঠক করবেন, কথা বলবেন, তাদের উদ্দেশ্যে বার্তা দেবেন এবং সেই মতোই আজকে তিনি রীতিমতো শুভেন্দু অধিকারীর সঙ্গে একটা যোগাযোগ করে তিনি এ রাজ্যের সমস্ত বিধায়কদের নিয়ে বৈঠক করলেন। এবং কোথায় বৈঠক করলেন, এটা বিধানসভার একেবারে শেষ অধিবেশন, সেক্ষেত্রে একটা চর্চা তৈরি হয়েছে এবং বিজেপির সমস্ত বিধায়কদের মধ্যে একটা ইমোশনও তৈরি হয়েছে। কারণ এরপর এবারের এই 2-3 দিন ধরে বিধানসভা অধিবেশন বসবে, তারপর কিন্তু বিধানসভা অধিবেশন বসবে না। এরপর 2026-এ সরকার হবার পর তারপর এই বিধানসভার তেই অধিবেশন হবে। সেক্ষেত্রে ফের যারা 2026-এর বিধানসভা নির্বাচনে জিতবে তারাই কিন্তু এই বিধানসভাতে ফিরবে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে এটা কেন্দ্রীয় নেতৃত্বের বিজেপির একটা কৌশল যে বিধানসভার মাটিতে দাঁড়িয়ে বা বিধানসভায় দাঁড়িয়ে বিপ্লব কুমার দেব এই বার্তা। কিন্তু সুজয়, এত গোপনীয়তা কেন এই বৈঠকে? এমন কি কিছু বিষয় উঠে এসেছে, কিছু জানতে পেরেছো যে এত গোপনীয়তা কেন? কেন এত গোপনীয়তা রেখে বৈঠক হচ্ছে? দেখো, একেবারেই তাই। পুরো গোপনীয়তা, যেহেতু পার্টির এটা একেবারে রণকৌশল ছিল, সংবাদ মাধ্যমের সমস্ত যারা সাংবাদিক বা আমরা জানি যে বিধায়কদের যে একজন আপ্তসহায়ক থাকে তাদের প্রত্যেককে বার করে দেয়া হয় এবং একেবারে ক্লোজ ডোর বলা যেতে পারে, দরজা বন্ধ করে রীতিমতো দফায় দফায় বৈঠক করেন বিপ্লব কুমার দেব। এবং আমরা যারা জানতে পাচ্ছি যে একাধিক বিষয় বিপ্লব কুমার দেব কিন্তু তুলে ধরে। বিপ্লব কুমার দেব হঠাৎ করে তিনি বলেন এই বৈঠকের মাঝে যে তিনি অন্তত বিজেপির যে কটা বিধায়ক আছে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের তিনি সামগ্রিক রিপোর্ট কিন্তু তিনি নিয়েছেন এবং তিনি বলেছেন যে এবারের এই মুহূর্তে যা সিচুয়েশন ত্রিপুরার সঙ্গে তিনি কিন্তু তুলনা করেছেন। তিনি বলেছেন যে ত্রিপুরাতে যখন সিপিএম বা বামেদের সরকার ছিল ঠিক সেইভাবেই ত্রিপুরার যে একেবারে জগদ্দল পাথর ছিল বামেরা, ঠিক সেইভাবেই তিনি উদাহরণ টেনেছেন। এখানেও তৃণমূল কংগ্রেসের একটা 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 জগদ্দল পাথর কিন্তু তৈরি হয়েছে। তিনি বলেছেন এই সরকারের বিরুদ্ধে একাধিক অ্যান্টি ইনকামবেন্সি আছে, বিজেপির কাছে এবার মারাত্মক সুযোগ আছে। বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে বলেন যে এবারে সরকার যদি তারা তৈরি করতে না পারে তাহলে কিন্তু বলা যেতে পারে আগামী দিনে সরকার করা সেটা অসম্ভব ব্যাপার। এবং তিনি উদাহরণ দেন যে সব রকম পরিস্থিতি আছে 2026-এ সরকার তৈরি করার, সেই রকম রিপোর্টও কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে তিনি দিয়েছেন। দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে যারা টিকিট পাচ্ছেন না তারাই বা কি করবেন, কি ভাবছেন তারা? সুজয়ের কাছে যাব। সুজয়, একদম স্পষ্ট জানতে চাইবো যে কারা টিকিট পাচ্ছেন আর কারা টিকিট পাচ্ছেন না, এই বিষয়ে কি বলা হয়েছে? দেখো, তোমাকে একেবারে স্পষ্ট যেটা জানাচ্ছি সেটা হচ্ছে ভূপেন্দ্র কুমার যাদব এ রাজ্যের বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক, নির্বাচন কমিটির পর্যবেক্ষক বলা যেতে পারে। তো তিনি কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যে অমিত শাহ যে এসছেন তারা যে গোপন যে কটা বৈঠক করেছেন এবং তারপর একটা বার্তা কিন্তু দেয়া হয়েছে যে এরকম কিন্তু ভাবার বিষয় নয়। বিজেপির এই মুহূর্তে যে যতজন বিজেপির প্রায় 62 জন মতো যে বিধায়ক আছে সেই প্রত্যেক বিধায়ক যে টিকিট পাবেন সেটা কিন্তু দলের তরফ থেকে কিন্তু একেবারেই স্পষ্ট করে দেয়া হয়েছে।
এবং আজকের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে দুটো বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিপ্লব কুমার দেব যে বক্তব্য রেখেছে সেখান থেকেও তার এই বক্তব্যর একেবারে কিছুটা ইঙ্গিত আমরা 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 যেটা জানতে পাচ্ছি যে বিধায়কদের উদ্দেশ্যে তিনি বলেছেন দুটো বিষয়। এক হচ্ছে কোনো গোষ্ঠী দ্বন্দ্বই কিন্তু বরদাস্ত করা যাবে না। এটা হতে পারে কেউ শ্রমিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ, এটা হতে পারে কেউ দিলীপ ঘোষের ঘনিষ্ঠ, এটা হতে পারে কেউ শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ, কিন্তু এখন তাদের যে টার্গেট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছে যে এ রাজ্যে 2026-এ এ রাজ্যে সরকার নিয়ে আসা বা পদ্ম ফোটানো। সেক্ষেত্রে এক হচ্ছে তার একেবারে স্পষ্ট বক্তব্য, কোনো মানে গোষ্ঠী দ্বন্দ্ব বা বলা যেতে পারে সেটা বা কোনো লবি তিনি কোনোভাবেই বরদাস্ত করবেন না। এবং এটা এই মুহূর্তে পার্টি স্ট্যান্ড। পার্টি এই মুহূর্তে যে সার্ভে করেছে সেই সার্ভেতে যেটা জানা যাচ্ছে এই প্রত্যেকজন বিধায়ক মানে জয়ী বিজেপি বিধায়ক তাদের প্রত্যেকটা কাজের কিন্তু মূল্যায়ন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা অমিত শাহের কাছে সেই রিপোর্ট জমা পড়েছে। সেক্ষেত্রে এরকম ভাবার বিষয় নেই যে প্রত্যেকেই 2026-এ যারা জয়ী বিধায়ক তারা টিকিট পাচ্ছে। এরকম হতে পারে একেবারে পার্টির যেটা স্ট্যান্ড এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আরএসএস-এর এই মুহূর্তে যেটা আমরা শুনতে পাচ্ছি এরকম হতে পারে অনেক বিধায়ক জয়ী বিজেপি বিধায়ক তারা কিন্তু টিকিট 2026-এ নাও পেতে পারেন। কারণ তার সমস্ত দিক কিন্তু খুঁটিয়ে দেখা হবে তিনি কতটা সময় দিয়েছে। দেখো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু এরকম অভিযোগ পাওয়া গিয়েছিল যে অনেক তৃণমূল কংগ্রেসের জয়ী বিধায়ক তাদেরকে তার বিধানসভা কেন্দ্রে দেখাই যায় না। তো সেক্ষেত্রে ঠিক সেমই বিজেপি বিধায়কদের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে এরকম অভিযোগ উঠেছে যে তাকে তার বিধানসভা কেন্দ্রে দেখাই যায়নি, তার টিকি খুঁজে পাওয়া যায়নি। সেক্ষেত্রে এই মুহূর্তে তার মাপকাঠি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একেবারে স্পষ্ট বক্তব্য সমস্ত কিছু খুঁটিয়ে দেখা হবে এবং খুঁটিয়ে দেখার পর তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে কারা কারা টিকিট পাবে এবং সেটা কিন্তু বিজেপির কেন্দ্রীয়। সুজয় এখানে একটু জানতে চাইবো যে কি মাপকাঠি বেছে দেওয়া হয়েছে টিকিট পাওয়ার ক্ষেত্রে এবং টিকিট না পাওয়ার ক্ষেত্রে কি কি মাপকাঠি বেছে দেওয়া হয়েছে? দেখো 2021-এর যে বিধানসভা নির্বাচন হয়েছিল তখন যে পরিস্থিতি ছিল এবং 2026-এর যখন বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে সেই দুটো রাজনৈতিক প্রেক্ষাপট একেবারে দিল্লি থেকে অন্তত 3 থেকে 4টি দল কিন্তু এ রাজ্যে এসে পৌঁছায় এবং তারা এই বিজেপির জয়ী বিধায়কদের বিধানসভা কেন্দ্র একেবারে রীতিমতো চষে বেড়ায় এবং শুধু চষে বেড়ায় না একেবারে স্পষ্ট আমাদের কাছে যে তথ্য হাতে এসেছে সেখান থেকে আমরা জানতে পাচ্ছি যে প্রত্যেকটা বিধায়কের সমস্ত কিছু মাপকাঠি অন্তত 10